চল আমাদের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 18। আজকের ক্লাসে আমরা প্রেসি রাইটিংটাকে দেখবো একটু। আমি জেনে বুঝেই একটু বড় বড় প্রেসি রেখেছি, মোটামুটি ধরো ওই 250 এরকম শব্দের মধ্যে প্যাসেজ রয়েছে। এগুলোকে আজকের ক্লাসে আমরা 4টে প্রেসিস করব, সময় স্যার দিব আমি সেগুলো সমাধান করার জন্য। ঠিক আছে, নিজেরা খাতা পেন নিয়ে বসো, জাস্ট স্ক্রিন দেখবে এবং নিজেরা প্রেসিস লিখবে, লেখা শুনবো, তারপর আনসার বলবো, আগে যাব। ঠিক আছে, চলো। স্যার ওই উত্তরগুলো মিলিয়ে দেবেন বললেন। কোন উত্তর? মকে মক টেস্ট অ্যান্সার গুলো দিয়েছিলেন না, আপনি বললেন অনেক অ্যান্সার ভুল আছে। ওটা তো জিএস এর আমি যে কথা। হ্যাঁ, ওটা দেবো আজকে রাতে। আজকে হবে না। আজকে রাতে ওটা আমি আচ্ছা। দেখে দিচ্ছি। হ্যাঁ ভাই, এখানে আসো। হুম। আর বলছি স্যার মক 2 এর অ্যান্সারটাও পাইনি আমরা। মক টু এর অ্যান্সার তো গ্রুপে দেওয়া আছে। স্যার কিন্তু মনে আমি হয় ওটা দেওয়া হয়নি। লিখেছি দেন বললো আর একজন পাইনি। হ্যাঁ পাইনি। মানে কোনটার কথা বলছো, জিএস এর মক এর কথা না এটার? ডব্লিউবিসিএস এর যেটা প্রিলিমিনারি মক টেস্ট 2। ও, ওটা গ্রুপে দিইনি আমি। না স্যার ওটা না দেওয়া না হয়নি। না পাইনি। ঠিক আছে, ঠিক আছে, দেখছি। চলো এটা করো। যে কোনো সমাজে অধিকার ও কর্তব্যের মধ্যে একটি গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিগত অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হলেও সংশ্লিষ্ট কর্তব্যের গুরুত্ব অনেক সময় উপেক্ষিত থেকে যায়। অধিকার একা অস্তিত্বশীল হতে পারে না, সমাজের প্রতি দায়িত্ববোধ গ্রহণের মাধ্যমেই তার প্রকৃত অর্থ প্রকাশ পায়। কেবল ব্যক্তিগত অধিকার নিয়ে অতিরিক্ত সচেতনতা এবং সামষ্টিক কল্যাণের প্রতি উদাসীনতা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে তোলে। বর্তমান সময়ে কর্তব্য পালনের পরিবর্তে শুধু অধিকার দাবি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জনসম্পত্তির অপব্যবহার, ব্যক্তিগত সুবিধার জন্য আইন লঙ্ঘন এবং সামাজিক শৃঙ্খলাকে অপ্রয়োজনীয় বাধা হিসেবে দেখার মানসিকতা ক্রমশ বিস্তার লাভ করেছে। এই ধরনের আচরণ গণতন্ত্রের ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করে। দায়িত্ববোধহীন স্বাধীনতা সহজেই বিশৃঙ্খলায় পরিণত হতে পারে। আইন মান্য করা, জনসম্পদ রক্ষা করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অন্যের প্রতি সহনশীলতা প্রদর্শন করা, এই কর্তব্যগুলো সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এগুলি নিশ্চিত করে যে একজন ব্যক্তির স্বাধীনতা অন্যের অধিকারের হস্তক্ষেপ না করে। একজন দায়িত্বশীল নাগরিক জানেন যে ব্যক্তিগত স্বাধীনতা নৈতিক ও আইন সীমার মধ্যেই কার্যকর হওয়া উচিত। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান নাগরিক কর্তব্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড মানুষকে জাতি গঠনে নিজের ভূমিকা উপলব্ধি করতে সাহায্য করে। সরকারকেও ন্যায়সঙ্গত আইন ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিকতা উৎসাহিত করতে হবে। অতএব অধিকার ও কর্তব্যের মধ্যে সঠিক ভারসাম্যই গণতন্ত্রকে শক্তিশালী করে। নাগরিকরা যখন অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালন করে, তখন সমাজ ন্যায়, শৃঙ্খলা ও সামগ্রিক উন্নতির পথে অগ্রসর হয়। প্যাসেজটাকে পড়ার পর নিজের যা মনে হলো সেটাকেই লিখবে। চলো টাইটেল সহ এটাকে লেখো। প্রথমে আমরা একটা বাংলা করে নিচ্ছি এন্ড দেন তারপর আমাদের 3টে ইংলিশ প্যাসেজ আছে, এটা আমরা করব আজকে। কমপক্ষে কবার পড়তে বলেছি প্যাসেজ? 3 বার। 3 টাইমস। তো একবার অন্তত পড়লাম আমরা, আরো 2বার নিজেরা পড়ো।
না বলছি কেমিস্ট্রিটা শেষ হতে কতদিন লাগবে আর? জানি না ভাই। যেদিন যে ক্লাস আছে সেদিন সেটা জিজ্ঞেস করবে। এটাতে ফোকাস করো, এখন কেমিস্ট্রিতে পড়ে আছো এখনো। কেমিস্ট্রিতে 6টা ক্লাস হয়েছে। কেমিস্ট্রিতে মোট ধরো 50 50টা মতন ক্লাস হবে। 45-50 তো হবে, হ্যাঁ। ফিজিক্সের 35টা ক্লাস হয়েছে। ওটার মোটামুটি আরো 20টা মতন ক্লাস হবে। গ্রুপ সি এগুলো কি? হয়েছে পড়া? প্রত্যেকের হ্যাঁ উদ্দেশ্যে স্যার। বলছি, পড়া হয়েছে? বেশ। কেউ একজন আমায় বলো যে এটা পড়ে তুমি কি বুঝলে, কি আছে এটুকুন লেখার মধ্যে? মানে সমাজের মানে আমরা আমাদের নিজেদের যে ব্যক্তিগত অধিকারগুলো আছে সেগুলোর পাশাপাশি সমাজের যে দায়িত্বভার গুলো আছে সেগুলো নিতে হবে মানুষকে, হুম, ওটাই বলতে চেয়েছি। আর সেটা মানে কোনো আইন লঙ্ঘন ছাড়া বা কারো ক্ষতি না করে সেটা করতে হবে। বেশ। মানে নিজের অধিকার আদায়ের জন্য যাতে অন্যের ক্ষতি না হয়, এরকম ব্যাপার, তাই না? হুম 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 হুম। এই যে যে ধারণাটা পেলে, এই ধারণাটাকেই লিখতে হবে। 1/3 ফরম্যাটে লিখবে। এবার আরেকটা কথা আমি তোমাদের একটু বলি। স্যার একজন জয়েন করানোর কথা বলছে। এখন আর কি করে জয়েন করাবো বলো? দাঁড়াও, মোবাইল থেকে জয়েন করে করানোর চেষ্টা করছি। কই? এখন একবার বলো জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে। জয়েন করে নিয়েছি।
রিয়া নন্দী, আমার কথা শুনতে পাচ্ছ? রিয়া নন্দী, মাইক অন করো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, প্যাসেজটি পড়ে কি বুঝলে বলো? এখানে মূলত ওই শক্তিশালী গণতন্ত্র গঠনের জন্য জনগণের যে দায়িত্ব বা কর্তব্য পালন, সেইখানে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু হুম, আমার এখনো পুরোটা লেখা কমপ্লিট হয়নি, আচ্ছা, মানে লিখতে কিন্তু হবে না, মানে জাস্ট আমার তোমার পড়া হয়েছে। ধারণাটা বলো। হ্যাঁ, হ্যাঁ মানে ওই অধিকার এবং কর্তব্য বোধের মধ্যে যে একটা সামঞ্জস্য রাখতে হবে সেটার কথা বলা হয়েছে, বা ব্যক্তিগত স্বার্থকে পূরণ করাটাই যে প্রকৃত স্বাধীনতা নয়, একটা সকলের অধিকারকে মাথায় রেখে চলা বা আইন শৃঙ্খলা মেনে চলা, এটাই যে একটা শক্তিশালী গণতন্ত্র তৈরি করতে পারে, সেটাকে এখানে সেটাই মূল বিষয় আর কি, খুব ভালো, কথাটার মানে এই খুব পুরোটা। ভালো, তোমার পরীক্ষা খুব ভালো হবে। মাইক অফ করে দাও। আর কাকে বলবো? স্বদেশ দাস, মাইক অন করো। হ্যাঁ স্যার। বলো তো ভাই, কি বুঝলে প্যাসেজটা পড়ে? স্যার, সমাজ গঠনে মানে নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে যে একটা সামঞ্জস্য বোধ, সেটাই থাকা দরকার, তাহলে সমাজ এগিয়ে যাবে এবং দেশ গঠন হবে এটুকু। সমাজ গঠন না শক্তিশালী গণতন্ত্র গঠন? হ্যাঁ স্যার, শক্তিশালী দেশ বা শক্তিশালী গণতন্ত্র গঠন। হুম, ঠিক। আর একটু এলাবোরেট করো। স্যার, পুরোটা হয়নি তো। আপনি প্যাসেজটা পড়ে কি বুঝতে পারলে সেটাই জানার দরকার। স্যার, ওইটুকুই বুঝতে পারছি আমি। আচ্ছা, ওকে, ঠিক আছে, মাইক অফ করো। লেখো লেখো লেখো। আসিম জাভেদ, মাইক অন করো। আসিম জাভেদ। আসিম জাভেদ, মাইক অন করো। বাকিরা বাকিদের কাজ করতে থাকো। হ্যাঁ, আমি যাকে জিজ্ঞেস করছি শুধুমাত্র সেই কথা বলবে আমার সঙ্গে। দিবেন্দু, দিবেন্দু খানরা, মাইক অন করো। হ্যাঁ স্যার বলুন। কি বুঝতে পারলে? ওই তো স্যার, একটা শক্তিশালী গণতন্ত্র গঠন একটা দেশের, একটা সমাজে একজন নাগরিকের অধিকার ও কর্তব্যের যে সামঞ্জস্য, সেটাই এখানে বলতে চেয়েছে। ঠিক। মানে এটুকুন নিশ্চিত তো যে শক্তিশালী গণতন্ত্র গঠন করার জন্য অধিকার আর কর্তব্য এই দুটো পরস্পর একে অপরের উপরে নির্ভরশীল। হ্যাঁ কি পয়েন্ট এটা মাথায় আছে? ঠিক আছে, লেখো। লোকেশ নস্কর, মাইক অন করো। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ মানে এখানে প্যাসেজটা বলা হয়েছে বা কবি বলতে চাইছেন যে অধিকার আর কর্তব্যের মধ্যে একটা মানে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন, যেটা মানে একটা গণতন্ত্রকে মানে সুস্থ শক্তিশালী করে তুলবে। মানে একটা সমাজে মানে কোনো ব্যক্তি যদি কর্তব্যে মানে তার ব্যক্তিগত অধিকারের প্রতি শুধু নজর দিতে থাকে, হুম, মানে স্বার্থহীন মানে মানে স্বার্থপরতার ভাব নিয়ে আর কি, ঠিক। তাহলে কিন্তু সমাজে মানে উম কর্তব্যের ভাবটা সে অনেক সময় ভুলে যায়। তাই সে কর্তব্যের ভারটার সঙ্গে সঙ্গে মানে তার অধিকারটার সঙ্গে সঙ্গে তার কর্তব্যটাও বুঝে নিতে হবে। সমাজের প্রতি তার যে দায়িত্বশীলতা, সেটাকে কিন্তু মানে মাথায় রেখে কাজ করতে হবে, যাতে আমাদের এই গণতন্ত্রের যে উদ্দেশ্যটা মানে সফল হয় আর কি। খুব ভালো, খুব ভালো, সুন্দর, খুব সুন্দর। পরীক্ষা ভালো হবে খুব। তা স্যার আমার 22 তারিখ আবার গ্রুপ ডি আছে স্যার, ওই জন্য স্যার প্রবলেমে আছি খুব। আচ্ছা আচ্ছা,
ঠিক মানে আছে। দুটো পরীক্ষা একসঙ্গে হয়ে গেছে না, খুব সমস্যা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পিউ বাঘ, মাইক অন করো। হ্যাঁ স্যার বলুন। বলো বোন, কি বুঝেছো? স্যার এটাতে হচ্ছে যে মানে লেখক বলতে চাইছেন যে একটা প্রকৃত হচ্ছে গণতান্ত্রিক সমাজ গঠন করতে গেলে হুম। সেখানে শুধু ব্যক্তিগত যে স্বার্থ চরিতার্থ করাটাই সেটাই মেইন লক্ষ্য নয়, তার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি আমাদের যেসব দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে সমানভাবে পালন করতে হবে। বেশিরভাগ মানুষই অনেক সময় শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বিভিন্ন রকমের হচ্ছে যে আইনকে লঙ্ঘন করে, বিভিন্ন অপরাধমূলক কাজ করে। তো এগুলো হচ্ছে যে মানে আড়ালে রেখে পুরো একদম সমাজ মানে পুরো সমাজের উন্নতির কথা ভাবতে হবে। আর হচ্ছে যে মানে এগুলো ওই যেমন পারিবারিক শিক্ষা এবং নাগরিক সচেতনতা এইসবের মধ্য দিয়ে আর কি এই মানে নাগরিক সচেতনতা এগুলো হচ্ছে যে একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা উন্নত শৃঙ্খলাযুক্ত গণতান্ত্রিক সমাজ গঠন করতে গেলে আমাদের হচ্ছে যে সরকারের পাশাপাশি আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে, তবেই ভেরি একটি গুড। ভারসাম্যযুক্ত গণতান্ত্রিক সমাজ গঠন করা সম্ভব। ঠিক। তাপস, মাইক অন করো তো। তাপস গড়াই, হ্যাঁ স্যার। কি বুঝলে? স্যার এখানে অধিকার কর্তব্যের মধ্যে যে একটা মানে এর সম্পর্ক রয়েছে, এটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটারই কথা বলা হয়েছে। যদি মানে দায়িত্ব জ্ঞানহীন স্বাধীনতা যে সমাজের পক্ষে কতটা ক্ষতিকর এবং আমাদের গণতন্ত্রের জন্য যে ক্ষতিকর, হুম। সেটার কথা বলা হয়েছে। আর পারিবারিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা যে এগুলো জরুরি, যাতে করে গিয়ে আমরা একটা দায়িত্ববোধযুক্ত নাগরিক হতে পারি। মানে সেই বিষয়ে বলা হয়েছে। আর যদি আমরা মানে অধিকার এবং কর্তব্যের মধ্যে যদি না একটা সামঞ্জস্য যদি না থাকে, তাহলে যে সমাজে শৃঙ্খলা এবং অগ্রগতি খুব বাধা পাবে। এটাই স্যার। ঠিক। এবার প্রত্যেককে মন দিয়ে শোনান কি বলছি এখন। যখনই প্যাসেজগুলো আমরা এখন থেকে প্র্যাকটিস করব, তখন যে প্যাসেজটা আমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করব। কখন? যখন আমরা সেকেন্ড টাইম পড়বো, সেকেন্ড টাইম পড়ার সময় প্যাসেজটাকে আমরা কতগুলো পার্টে ভাগ করব। কিভাবে? একবার খেয়াল করো। পড়ছি আমি শুরু থেকেই। যে কোনো সমাজে অধিকার ও কর্তব্যের মধ্যে একটি গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিগত অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হলেও সংশ্লিষ্ট কর্তব্যের গুরুত্ব অনেক সময় উপেক্ষিত থেকে যায়। ঠিক আছে, এইটা একটা পার্ট হয়ে গেল। এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে যে কোনো সমাজে অধিকার আর কর্তব্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কারণ যখনই আমি কোনো অধিকার ভোগ করব, তার জন্য আমাকে কিছু পে করতে হবে, মিন্স আমাকে কিছু কর্তব্য পালন করতে হবে। কিন্তু আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তিগত অধিকারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হলেও যেটা মূল ব্যাপার গেল যে কর্তব্যের ক্ষেত্রে আমরা উদাসীন হয়ে পড়ছি। গেল এটা একটা পার্ট। তারপর বলা হচ্ছে অধিকার একা অস্তিত্বশীল হতে পারে না, সমাজের প্রতি দায়িত্ববোধ গ্রহণের মাধ্যমেই তার প্রকৃত অর্থ প্রকাশ পায়। ঠিক? তার মানে অধিকার একা অস্তিত্বশীল থাকতে পারে না, সমাজকে নিয়ে, সমাজের প্রতি একটা দায়িত্ব তুমি পালন করলে তবেই সেখান থেকে তুমি একটা অধিকার পাবে। এটা একটা গেল। কেবল ব্যক্তিগত অধিকার নিয়ে অতিরিক্ত সচেতনতা ও সামষ্টিক কল্যাণের প্রতি উদাসীনতা সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে তোলে। দেখো, এটা একটা পার্ট হয়ে গেল এই পর্যন্ত। তারপর বর্তমান সময়ে কর্তব্য পালনের পরিবর্তে শুধু অধিকার দাবি করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জনসম্পত্তির অপব্যবহার, ব্যক্তিগত সুবিধার জন্য আইন লঙ্ঘন এবং সামাজিক শৃঙ্খলাকে অপ্রয়োজনীয় বাধা হিসাবে দেখার মানসিকতা ক্রমশ বিস্তার লাভ করছে। আর এই ধরনের আচরণ গণতন্ত্রের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে। এটা একটা পার্ট। দায়িত্ববোধহীন স্বাধীনতা সহজেই বিশৃঙ্খলা দায়িত্ববোধহীন স্বাধীনতা
সহজেই বিশৃঙ্খলায় পরিণত হতে পারে। আইন মান্য করা, জনসম্পদ রক্ষা করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, অন্যের প্রতি সহনশীলতা প্রদর্শন করা, এই কর্তব্যগুলি সামাজিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। ওকে, এগুলি নিশ্চিত করে যে একজন ব্যক্তির স্বাধীনতা অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা। ওকে, তাই একজন দায়িত্বশীল নাগরিক জানেন যে ব্যক্তিগত স্বাধীনতা নৈতিক ও আইনি সীমার মধ্যেই কার্যকর হওয়া উচিত। দেখো, এইটা একটা পার্ট। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান নাগরিক কর্তব্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড মানুষকে জাতি গঠনে নিজের ভূমিকা উপলব্ধি করতে সাহায্য করে। এইটা একটা পার্ট গেল। সরকারকেও ন্যায়সঙ্গত আইন ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিকতা উৎসাহিত করতে হবে। অতএব অধিকার, তাহলে এই পার্টটা একটা গেল, আর লাস্টে একটা পার্ট গেল। সো দেখো, প্রথমবার পড়ার পরে একটা ধারণা পেলাম, দ্বিতীয়বার পড়ার পরে আমি কতগুলো পার্ট এটাকে কমপ্লিট করলাম। এখানে কটা পার্টে আমি এটাকে ভাঙলাম, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এই প্যাসেজটি মোটামুটি আমার ওই 220 শব্দের মধ্যে আছে। তাহলে 220 শব্দের মধ্যে যদি থাকে, তাহলে আমি 6টা পার্টে এটাকে ভাগ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে 220-র 1/3 করবো, মানে 70, অ্যারাউন্ড 70-75 শব্দের মধ্যে আমাকে লিখতে হবে, বা 80 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে এই প্রত্যেকটা যে পার্টে আমি ভাগ করলাম, এই প্রত্যেকটা পার্ট থেকে আমি মোটামুটি 6-12-72, ঠিক আছে, 12টা করে শব্দ লিখতে পারি কিনা প্রত্যেকটা পার্ট থেকে। এটা আমি কি শেখাচ্ছি বলো দেখি? এটা আমি শেখাচ্ছি যে যদি দেখা গেল এমন কোনো প্যাসেজ দিয়েছে কিছু বুঝতে পারছি না, তখন নিশ্চিত রূপে এরকম করে লেখা যখন আমরা পড়বো, তখন এই যে আমরা পার্ট পার্ট করে আলাদা করলাম, এই জিনিসগুলো কি তোমরা বুঝতে পারছো কি করছি আমরা এখানে? হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ স্যার। স্যার কোশ্চেন পেপারে কি এরকম ভাবে মার্ক করা যাবে? হ্যাঁ, কোশ্চেন পেপারে তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই, দাগ দিতে পারো, মার্ক করতে পারো। ঠিক আছে, স্যার পেন দিয়ে করবো না পেন্সিল দিয়ে? ব্ল্যাক বল পয়েন্ট পেনই নিয়ে যাবে, আলাদা কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, ওইখানে মার্ক করলে কোনো মানে হ্যাঁ, না, মার্ক অসুবিধা কিছু করলে নেই? কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ, তবে এই কয়েকদিনে তোমরা কিন্তু এভাবেই এগুলোকে অভ্যাস করবে। ঠিক আছে, আচ্ছা, প্যাসেজগুলোকে। মার্ক করতে পারলে তো একটু বেনিফিট হবে। হ্যাঁ, মার্ক করতে পারবে, অসুবিধা নেই। তাহলে বলো দেখি, প্রেসি সম্পর্কে যার যে ভয় ভীতি ছিল একটু কি দূর হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক, আমরা যখনই প্যাসেজ পড়বো প্রথমবার টানা পড়ে যাব, প্রথমবার আমার কিচ্ছু করার দরকার নেই। প্রথমবার পড়ার সাথে সাথে আমাকে এটুকুন মাথায় রাখতে হবে যে আমি এটা কি আছে বোঝার চেষ্টা করি। দ্বিতীয়বার যখন পড়বা, তখন এই যে পার্টগুলোকে ভাগ করে নিবা, যে কি বক্তব্য, প্রথম কি বক্তব্য বলা হলো, তারপর কি বক্তব্য, তারপর কি বক্তব্য। এই পার্টগুলো ভাগ না করলে যে সুবিধাটা হবে, তোমার লেখাটা খেই হারিয়ে যাবে না, লেখাটা একটা ধারাবাহিকতা থাকবে। বুঝেছো? এবার যতগুলো পার্টে আমি ভাগ করলাম, ব্যাস সেই পার্ট কটা থেকে মোটামুটি 10টা-12টা করে শব্দ বেছে আমাকে লিখতে হবে। তাহলে এবার সবার আগে বলো দেখি, এটার টাইটেল কি লিখবো আমরা? বলবো? শক্তিশালী স্যার বলি। সঞ্জু ভান্ডারী বলো, সঞ্জু ভান্ডারী প্রথম মাইক অন করেছে। অধিকার ও কর্তব্যের পারিপার্শ্বিক ভারসাম্য। পারিপার্শ্বিক স্যার না বলে, শক্তিশালী স্যার এটা শক্তিশালী পারপার্শ্বিক। গণতন্ত্রের ও কর্তব্যের সামঞ্জস্যতা। আরেকবার স্যার বলো। বলি একবার? হ্যাঁ স্যার বলো বলি, বলো বলো। অধিকার ও কর্তব্যের পারস্পরিক ভারসাম্য। হ্যাঁ, অধিকার ও কর্তব্যের পারস্পরিক ভারসাম্য, একদম ঠিক, সুন্দর হয়েছে টাইটেলটা। স্যার অধিকার, কর্তব্য এবং গণতন্ত্র। অধিকার, কর্তব্য এবং গণতন্ত্র, এটাও সুন্দর হয়েছে। স্যার যদি এটা বলা হয় শক্তিশালী গণতন্ত্র গঠনে মানুষের কর্তব্য। শক্তিশালী গণতন্ত্র গঠনে মানুষের স্যার এখানে আমি মানুষের না লিখে জনগণের করেছি, জনগণের কর্তব্য। আচ্ছা,
হ্যাঁ, ঠিক 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 পথে এগোচ্ছ। স্যার দেখো, সুস্থ হ্যাঁ সুস্থ বলো। গণতন্ত্রে সমাজের কর্তব্য। সুস্থ গণতন্ত্রে সমাজের কর্তব্য। সুস্থ গণতন্ত্রে স্যার অধিকার ও কর্তব্য পরস্পর অবিচ্ছেদ্য। হ্যাঁ, করতে পারো। অধিকার ও কর্তব্য গণতন্ত্রের মূল ভিত্তি। হ্যাঁ, অধিকার ও কর্তব্য গণতন্ত্রের মূল ভিত্তি। এমনটা লেখো, অধিকার ও কর্তব্যের ভারসাম্য গণতন্ত্রের মূল ভিত্তি। এই টাইটেলটাকেই ফাইনালাইজ করো। অধিকার ও কর্তব্যের ভারসাম্য গণতন্ত্রের মূল ভিত্তি। এই টাইটেলটাকে একটু বড় ফাইনালাইজ হয়ে করো। যাচ্ছে। অধিকার ও কর্তব্যের ভারসাম্য গণতন্ত্রের মূল ভিত্তি, এটা লিখতে পারো। বা যদি আমি এটাকে লিখতাম তাহলে আমি টাইটেল দিতাম অধিকার ও কর্তব্যের ভারসাম্য। ব্যাস, অধিকার ও কর্তব্যের ভারসাম্য। তাহলে স্যার আমারটা শুধু পারস্পরিকটার সাথে শুধু কেটে দেবো, তাহলে তাহলে হয়ে যাবে। না, কেটে দেওয়া লাগবে না, তোমরা সবাই ঠিকঠাক লিখছো, কিন্তু টাইটেলটাকে একটু ছোট রাখার চেষ্টা করবে। আবার ছোট রাখতে গিয়ে যেন টাইটেলটার মধ্যে মূল ভাবনাটা যাতে হারিয়ে না যায়। স্যার একটা আমি ভাই একটা বলবো। লিখেছিলে না, ওই যে একটা ভাই না স্যার লিখেছিলে, আমারটা তো স্যার অধিকার, কর্তব্য ও গণতন্ত্র, এরকম লিখেছিলে না? এটা আরো না স্যার বেশি আমি হয়। লিখেছিলাম স্যার এটা আমি লিখেছিলাম। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবার কেউ স্যার কি এরকম এর কি লেখা মধ্যে, যাবে স্যার? বলছি বলো যে বলো। ওই শক্তিশালী গণতন্ত্র গঠনে অধিকার ও কর্তব্যের ভূমিকা। হ্যাঁ, লেখা যেতেই পারে। স্যার যেহেতু এখানে গণতন্ত্রটা হিডেন অবজেক্টিভ, তাই ওটা টাইটেলে রাখলে মনে হয় একটু বেটার। হ্যাঁ, ঠিক। কেউ কি লিখেছো? হ্যাঁ স্যার, লিখেছি। আচ্ছা, বলো দেখি, একবার পড়ো। স্যার আমি বলবো? স্যার আমি পড়বো। দাঁড়াও দাঁড়াও, রিয়া নন্দী পড়ো। হ্যাঁ স্যার, আমি হেডিংটা দিয়েছিলাম শক্তিশালী গণতন্ত্র গঠনে জনগণের কর্তব্য। তারপর আচ্ছা, চেঞ্জ করো ঠিক এটা, আছে, একটু টাইটেলটা চেঞ্জ করো। তাহলে আপনি যেটা বললেন সেটাই সেটাই করে দিই। হ্যাঁ, করো। তো এরভাবে লেখো, অধিকার, অধিকার কমা কর্তব্য এবং গণতন্ত্র। খুব সুন্দর হয় টাইটেলটা, অধিকার কমা কর্তব্য এবং গণতন্ত্র। হ্যাঁ, এটা দেখেই হ্যাঁ ভিতরে পড়তে ইচ্ছা করবে আর কি। পড়ো। স্যার বলছি, হুম সুস্থ সমাজ গঠনে জনগণের কর্তব্যবোধ ও অধিকার বোধের মধ্যে সামঞ্জস্য স্থাপন একান্তই প্রয়োজনীয়। হুম বর্তমান সময়ে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হওয়াকেই প্রকৃত স্বাধীনতা বা নিজের অধিকার হিসেবে মনে করলেও সমাজ সচেতনতা সকল নাগরিকদের প্রতি তার কর্তব্যবোধ ও আইন শৃঙ্খলার মধ্যে থেকে এক সুষ্ঠু জীবনযাপনই শক্তিশালী গণতন্ত্র গঠনের জন্য একান্ত কাম্য। হ্যাঁ, ঠিক, সুন্দর হয়েছে, স্যার সুন্দর কিন্তু হয়েছে। আমার 50টা হয়েছে, মানে কোনো আমার একটু অসুবিধা এটা নেই, কমে গেছে। আরো ছোট হলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, মূল ভাবনাটা আচ্ছা বেরিয়ে স্যার, আসা হ্যাঁ মানেই হচ্ছে প্রেসিজ। বুঝতে পারছো? মূল আচ্ছা। ভাবনাটা বেরিয়ে আসাটাই তো তাহলে এটা কি তাহলে মোটামুটি পুরোটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার তাহলে প্রত্যেকটা কি 1/3 জায়গাতেই, যে হতে হবে তার কোনো মানে নেই, তার হ্যাঁ দেখো, থেকে 1/3 যে হতে কম হবে, হলেও অসুবিধা নেই। হ্যাঁ 1/3 যে হতেই হবে এমন কোনো বাধা ধরা কোনো ইয়ে নেই। ঠিক আছে, মূল ভাবনাটা বেরিয়ে এলেই যথেষ্ট। ঠিক আছে, দেখো লেখাটার মধ্যে কত 1/3 স্যার সাবলীল আমি কি লেখা বলবো, আছে। এটা? একবার স্যার শোনো, বলবো তাহলে একবার। একটুখানি শোনো, একদম সাবলীল লেখা। আমি প্রেসিজটা পড়ছি, এত বড় প্যাসেজটা পড়বো না বিধায়, তাই তো? এবার সেই প্রেসিজটা পড়েও যদি আমাকে বোর ফিল হতে হয় তাহলে প্রবলেম। প্রত্যেকটা আঙিনাকে টাচ করেছে, ভালো লেখা হয়েছে। সঞ্জু বলো দেখি। স্যার শিরোনামটা তো স্যার যেটা হিরো সেটা বললাম টাইটেলটা, হুম অধিকার ও কর্তব্যের পারস্পরিক ভারসাম্য। তো হুম এটা কিন্তু আপনি বললেন অধিকার, কর্তব্য, গণতন্ত্র হুম এবং গণতন্ত্র। হুম
যে কোনো সমাজের অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। বর্তমানে ব্যক্তিগত অধিকারের প্রতি অতি সচেতনতা এবং কর্তব্যের প্রতি অবহেলা সামাজিক সংহতিকে নষ্ট করছে। কেবল অধিকার আদায়ের মানসিকতা ও আইন অমান্য করার প্রবণতা গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয়। প্রকৃত স্বাধীনতার সার্থকতা অন্যের অধিকারকে সম্মান জানানো এবং সামাজিক দায়িত্ব পালনের মধ্যে নিহিত। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নৈতিক শিক্ষা ও সুনাগরিকত্ব বোধ জাগ্রত করার মাধ্যমেই একটি ন্যায়নিষ্ঠ ও উন্নত সমাজ গঠন সম্ভব। বাহ, সুন্দর হয়েছে। আর কে লিখেছো বলো? স্যার 65টা ওটা ইয়েতে হয়েছে। ঠিক আছে, স্যার আমি বলি। বলো তপন। স্যার স্যার টাইটেল দিয়েছে দায়িত্বশীল নাগরিকত্বে অধিকার ও কর্তব্যের মিলন। তো অনেক বড় হয়ে গেল না টাইটেলটা? হ্যালো হ্যাঁ, টাইটেলটা অনেক বড় হয়ে গেল না? স্যার, আমি ফাইনালাইজ আপনার টাইটেলটাই লিখবো, কিন্তু আমি এটা লিখেছি ওইটা আর কি আপনাকে জানালাম। হ্যাঁ, ঠিক। আমার তাহলে এইরকম টাইটেল একটা আসছে শুনে মাইন্ডে নাও আর কি। যে এই তাহলে আমরা কি করব, যে টাইটেলটা যাতে অনেকটা বড় না হয়ে যায়। না হলে যে আমি একটা বলছিলাম যে এটাকে ফাইনালাইজ করো, সেটা বড় হয়ে যাচ্ছে বলে ওটাও বাদ দিলাম যেমন, তাই না? হ্যাঁ, বাকি ভাবনা তোমার ঠিক আছে। ওটা একটা লাইনই হয়ে যেতে পারে ভেতরে প্রেসির মধ্যে। ঠিক? হ্যাঁ, পড়ো কি লিখেছো। স্যার বলবো তারপরে। হ্যাঁ। সমাজে অধিকার ও কর্তব্য অবিচ্ছেদ্য। কর্তব্য উপেক্ষা করে কেবল অধিকার দাবি গণতন্ত্রকে দুর্বল করে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। আইন মানা 1 মিনিট দাঁড়াও। আমরা যখন বাংলা লিখি, বাংলা আমাদের মাতৃভাষা, তো অবিচ্ছেদ্যটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভের পরে নাউন ছাড়া তো অ্যাডজেক্টিভের কোনো অস্তিত্ব নাই, তাই না? অবিচ্ছেদ্য অংশ লিখতে লাগতো। হ্যাঁ, এরকম কিছু একটা লিখো, নাউন অ্যাড করো ওখানে। অবিচ্ছেদ্য অংশ লিখতে লাগবে। অবিচ্ছেদ্য অংশ। আবার শুরু থেকে পড়ো। কর্তব্য উপেক্ষা। সমাজে অধিকার ও কর্তব্য অবিচ্ছেদ্য অংশ। তারপর দাঁড়িয়ে দিয়ে কর্তব্য উপেক্ষা করে কেবল অধিকার দাবি গণতন্ত্রকে দুর্বল করে। বাহ। তারপর আইন মানা, জনসম্পদ রক্ষা, সহনশীলতা ও নৈতিক স্বাধীনতা দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলে। পরিবার, শিক্ষা ও লাইনটা আরেকবার পড়ো। আচ্ছা। আইন মানা, জনসম্পদ রক্ষা, সহনশীলতা ও নৈতিক স্বাধীনতা দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলে। আচ্ছা। পরিবার, শিক্ষা ও সুশাসন অধিকার কর্তব্যের ভারসাম্য নিশ্চিত করে সামাজিক স্থিতি ও উন্নয়ন সাধন করে। 40 ওয়ার্ডস এর মধ্যে হয়েছে স্যার এটা। বেশ। আর কি বলবে? আর কে বলবে? আর কে বলবে? স্যার বলবো? দাঁড়াও, পিউ সাধুকা আছো? পিউ সাধুকা বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আছি। আমার একটুখানি বাকি আছে, আমি একটু আচ্ছা, লিখে তুমি নিয়ে আমি একটুখানি লিখতে বলছি। থাকো। পিউ বাগ বলো। একটি গণতান্ত্রিক সমাজে কেবল ব্যক্তিগত অধিকারের ওপর গুরুত্ব আরোপ না করে সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের ওপর সমান গুরুত্ব দেওয়া উচিত। কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ পূরণ মানে স্বার্থ চরিতার্থ। দাঁড়া রে ভাই, আরেকবার শুরু থেকে পড়ো। একটি গণতান্ত্রিক সমাজে কেবল ব্যক্তিগত অধিকারের ওপর গুরুত্ব আরোপ না করে সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের ওপর সমান গুরুত্ব আরোপ করা উচিত। কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করাই প্রকৃত স্বাধীনতা নয়, সেই সাথে সংশ্লিষ্ট সমাজের কল্যাণের দিকে আলোকপাত করা উচিত। যে দায়িত্ববোধহীন স্বাধীনতা অনেক সময় বিশৃঙ্খলা নিয়ে আসে। তাই একটি সুস্থ গণতন্ত্র গঠন করতে আইন মান্য করা, জনসম্পদ রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।
একজন সচেতন নাগরিক গঠনে পরিবারের পাশাপাশি পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সমান দায়িত্ব নিতে হবে। সরকারের প্রণীত আইন ও স্বচ্ছ প্রশাসন দায়িত্বশীল নাগরিকতাকে উৎসাহিত করে। সুতরাং অধিকার ও কর্তব্যের মধ্যে সঠিক ভারসাম্য একটি সুস্থ গণতন্ত্র গঠনের মূল চাবিকাঠি। হুম, ঠিক আছে। তোমার ওয়ার্ডস কত হয়েছে? স্যার গোনা হয়নি, গুণে বলছি। হ্যাঁ, একটু গোনো। এরপর ছেলেদের থেকে আর কে বলবে? স্যার আমি বলবো, একটু লিখে নি স্যার, একটু বাকি আছে একটু। আচ্ছা, ওকে। প্রিয়াঙ্কা, তুমি লিখেছো? প্রিয়াঙ্কার নাম বলতেই তো লিভ নিয়ে নিল। আর কে লিখেছো বলতে চাইছো? স্যার বলবো? হ্যাঁ, বলো বলো মধুশ্রী। হ্যাঁ, অধিকার ও কর্তব্যের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলেও অধিকার কর্তব্যের তুলনায় অনেকাংশে বিশেষ গুরুত্ব পায়। ব্যক্তিগত অধিকার পূরণের আকাঙ্ক্ষায় আইন লঙ্ঘন, জনসম্পত্তির অপব্যবহার গণতন্ত্রের ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে। একজন দায়িত্বশীল নাগরিকের উচিত অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নৈতিক ও আইনি সীমার মধ্যে থেকে স্বাধীনতা অর্জন করা। পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা দায়িত্বশীল নাগরিকতাকে উৎসাহিত করে। অতএব অধিকার ও কর্তব্যের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব, যা গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। ওয়ার্ড কাউন্ট 70 ওয়ার্ডস। খুব সুন্দর হয়েছে। স্যার আমার 80 হয়েছে। 80, ঠিক আছে, ঠিক আছে। স্যার এবার আমি বলবো? হ্যাঁ, বলো। হয়ে গেছে। আমি দিয়েছিলাম অধিকার ও কর্তব্যের ভারসাম্য। শক্তিশালী গণতন্ত্র গঠনের জন্য অধিকার ও কর্তব্যের মেলবন্ধন খুবই প্রয়োজনীয়। ব্যক্তিগত অধিকারকে বেশি জোর দিয়ে সামাজিক কর্তব্যকে এড়িয়ে যাওয়া কখনোই উচিত না। আইন শৃঙ্খলা মেনে চলা, জনসম্পদ রক্ষা করা, পরিচ্ছন্নতা বজায় রাখার মতো সামাজিক দায়িত্ব আমাদের সবসময় পালন করা উচিত। এক মিনিট, সরকারেরও দায়িত্ব থেকে যায় স্বচ্ছ এক মিনিট প্রশাসনের। বলছি, এক মিনিট। এই যে এই যে আমি বলেছিলাম না, প্রেসির মধ্যে আমরা চেষ্টা করব যে আননেসেসারি এক্সাম্পলস গুলোকে ব্যবহার না করব। তাহলে তুমি যে লাস্ট লাইনটা পড়লে ওইটা একবার পড়ো। জনসম্পদ রক্ষা করা, পরিচ্ছন্নতা বজায় রাখার মতো সামাজিক দায়িত্ব আমাদের সবসময় পালন করা উচিত। আচ্ছা, ওই যে 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 এক্সাম্পল গুলো দিলে ওইগুলো কি সামাজিক দায়িত্ব নয়? কথা বলো আমার আচ্ছা, সঙ্গে। মানে শুধু সামাজিক দায়িত্ব মেনে চলা উচিত, তা লিখলে হ্যাঁ, হতো। ওই আইন শৃঙ্খলা মেনে ওইগুলোকে আর চলা, না জনসম্পদ লিখলে, রক্ষা করাটা বাদ দিয়ে দিলে। হ্যাঁ ওইগুলোকে বাদ দিয়ে দিয়ে শুধু সামাজিক কি বলে সামাজিক দায়িত্ব ওটা লিখলেই হয়ে যায়। হুম সামাজিক দায়িত্ব আমাদের সবসময় পালন করা উচিত। হুম 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 হ্যাঁ স্যার। তাহলে কি হলো, আমি এক্সাম্পলস গুলোকে অ্যাভয়েড করতে পারলাম, তাই না? তারপরে পড়ো। হ্যাঁ স্যার, ওয়ার্ড কাউন্টটা তাহলে কমে আসে। হ্যাঁ হ্যাঁ সরকারেরও দায়িত্ব থেকে যায় স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিকতাকে উৎসাহিত করা। সুতরাং অধিকার ও কর্তব্যের মধ্যে সঠিক ভারসাম্য একটি শক্তিশালী গণতন্ত্র গঠনের মূল মন্ত্র। বেশ ভালো হয়েছে। আর স্যার বলবো? হ্যাঁ, বলবো? দাঁড়াও, কে বলছো? স্যার স্যার আর কিছু কি দেওয়া? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। অয়ন বলছো, বলো। অয়ন তো না, কি আয়ান তোমার নাম? আমি বলছি যে, হ্যাঁ স্যার অয়নই অ্যাকচুয়ালি। আচ্ছা, অয়ন হুম বলো। শক্তিশালী গণতন্ত্র গঠনে অধিকার ও কর্তব্যের ভারসাম্যতা শিরোনাম দিয়েছি। একটি শক্তিশালী গণতন্ত্র গঠনে মানুষের অধিকারের পাশাপাশি কর্তব্য সমানভাবে গুরুত্বপূর্ণ। দায়িত্ববোধ ছাড়া অধিকার কখনোই অস্তিত্ব লাভ করতে পারে না। বর্তমানে সমাজ শুধুমাত্র অধিকারের বলে জনসম্পত্তি নষ্ট করছে। ফলস্বরূপ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন দায়িত্বশীল নাগরিক সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা বজায় রাখে। একজন কর্তব্যবোধ
নাগরিক গঠন করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি সমানভাবে দাঁড়াও, একজন কর্তব্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা একজন কর্তব্যবোধ কি লিখেছো ওটা পড়ো। নাগরিক গঠনে একজন কর্তব্যবোধ নাগরিক গঠনে দাঁড়াও, একজন কর্তব্যবোধ নাগরিক গঠনে নাকি একজন কর্তব্যবোধ সম্পন্ন নাগরিক গঠনে? হ্যাঁ, কর্তব্যবোধ সম্পন্ন নাগরিক গঠনে। হ্যাঁ, এইটা খেয়াল রাখবে, আমরা অ্যাডজেক্টিভ হ্যাঁ, ইউজ হ্যাঁ। করছি অথচ নাউন ইউজ করছি না, সমস্যা কিন্তু। হুম, 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 হুম। তারপর আগে বাড়ো। একজন কর্তব্যবোধ সম্পন্ন নাগরিক গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুম, ঠিক, ভালো হয়েছে। আর কেউ বলবে? স্যার বলবো? স্যার 60টা ওয়ার্ড হয়েছে। হ্যাঁ, স্যার ঠিক। বস- স্যার বলবো? তাপস, তাপস তো হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার, শিরোনাম অধিকার, কর্তব্য এবং গণতন্ত্র। অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলেও অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালন অপরিহার্য, কারণ কর্তব্যের মাধ্যমেই অধিকারের প্রকৃত অর্থ প্রস্ফুটিত হয়। কেবলমাত্র নিজের অধিকার নিয়ে সচেতনতা সমাজের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখে না, বরং সামাজিক দায়িত্ব, অন্যের অধিকার রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জরুরি। পরিবার শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক গড়ে ওঠে, যা আহ, যা শক্তিশালী গণতন্ত্রের জন্য ইতিবাচক ভূমিকা পালন করে। অধিকার ও কর্তব্যের সুসমন্বয় সমাজকে শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির পথে পরিচালিত করে। লাস্ট লাইনটা আরেকবার পড়ো। অধিকার ও কর্তব্যের মধ্যে সুসমন্বয় সমাজকে শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির পথে পরিচালিত করে। আরেকবার পড়ো। অধিকার ও কর্তব্যের মধ্যে সুসমন্বয় সমাজকে শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির পথে পরিচালিত করে। আচ্ছা, ঠিক। আর কেউ কিছু লিখেছো? বলবো? স্যার বলবো? সুমন্ত বলো। স্যার আমি শিরোনাম দিয়েছিলাম অধিকার ও কর্তব্যের সমন্বয়ে সুস্থ গণতন্ত্র। আর লিখেছি অধিকার ও কর্তব্যের সমন্বয়ে সুস্থ গণতন্ত্র। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর লিখেছি ওটা মানে এটা মানুষকে ব্যক্তিগত অধিকারের পাশাপাশি সামষ্টিক কল্যাণের দায়িত্বভার নিতে হবে এবং তা করতে গিয়ে খেয়াল রাখতে হবে অপরের অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয়। আইন মান্য করা, জনসম্পদ রক্ষা করা এবং অন্যের প্রতি সহনশীলতা প্রদর্শনের মাধ্যমে শক্তিশালী গণতন্ত্র গঠন সম্ভব। ন্যায়সঙ্গত আইন ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে নাগরিকরা যখন অধিকার ভোগের পাশাপাশি কর্তব্য পালন করবে তখন সমাজ উন্নতির পথে অগ্রসর হবে। 58টা শব্দ লিখেছি। ঠিক, ঠিক। দেখো, তোমরা না মিছিমিছি একটা প্যানিক নিজেদের মধ্যে সৃষ্টি করছো, অথচ আমি তোমাদেরকে বলছি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন কিন্তু খুব ভালো হয়েছে এবং ভালো আছে, সত্যিই বলছি। কেন কি ইনস্ট্যান্ট একটা ক্লাসের মধ্যে এটা দিয়ে সেইটাকে প্রিসাইজ করা, সো তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, একদম নিশ্চিন্ত থাকো, ঠিক আছে? প্যানিক ক্রিয়েট করো না কিন্তু নিজেদের মধ্যে খামোখা, তখন এমনি ভালো জিনিসটাই খারাপ হয়ে যাবে। প্রত্যেকে খুব ভালো লিখছো। স্যার সময়ের মধ্যে কমপ্লিট করাটা একটু একটা চাপের ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, সেম ইস্যু, ওটাই স্যার সবচেয়ে সমস্যা। আমি এইটা বলছি, শোনো, সময়ের মধ্যে শেষ করতে হবে, রিপোর্ট গুলোকে কনসাইজ করে লিখতে হবে, ওকে? স্যার আমার শুধুমাত্র রিপোর্টের ক্ষেত্রেই প্রবলেমটা হচ্ছে, ওটাই আমি মানে ঠিকঠাক করে টাইমের মধ্যে করতে পারছি না, বাকি খুব একটা সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আমারও রিপোর্টটাই খুব প্রবলেম হচ্ছে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার, কারণ রিপোর্টে দু রকমের ওই ভালো দিক, খারাপ দিক আর উপসংহার লিখতে লিখতে এত বড় হয়ে যাচ্ছে যে ওখানেই 15 মিনিট লেগে যাচ্ছে, আরো বেশি লেগে যাচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, অসুবিধা নেই, পরীক্ষার হলে এটা ভালো হবে আরো, আমার দৃঢ় বিশ্বাস আছে। চলো, আচ্ছা দেখো, এটাকে আমার ভাবনাটা একটু বলি। একবার আমার ভাবনাটা তোমরা একটু লিখে নাও, এই প্যাসেজটার উপরে আমার কি ভাবনা হলো। আর ইউ রেডি? হ্যাঁ স্যার।
লেখো গণতান্ত্রিক সমাজে অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। গণতান্ত্রিক সমাজে অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। ফুল স্টপ। কর্তব্যবোধ ছাড়া কেবলমাত্র অধিকার দাবি করলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফুল স্টপ। নাগরিক কর্তব্য সামাজিক সম্প্রীতি ও সামষ্টিক কল্যাণ নিশ্চিত করে। নাগরিক কর্তব্য সামাজিক সম্প্রীতি ও সামষ্টিক কল্যাণ সুনিশ্চিত করে। এমন লেখো, সুনিশ্চিত করে। ফুল স্টপ। আর আছে কি এখানে? শিক্ষা প্রতিষ্ঠান, পারিবারিক মূল্যবোধ, কেটে দাও তো, শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক মূল্যবোধ কেটে দাও, কেটে দিয়ে লেখো অর্জিত শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সুশাসনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিকতা গড়ে উঠলে গণতন্ত্র আরো সুদৃঢ় হয়। ফুল স্টপ। কটা ওয়ার্ড হলো? কেউ একজন কাউন্ট করো। ওই 37-38 অ্যারাউন্ড। আচ্ছা, কোনো পার্ট আমাদের বাদ গেছে এমন মনে হচ্ছে? এই যে 6টা পার্ট আমরা ভাগ করলাম, কোনো পার্ট কেউ একজন পড়ো তো, কি লেখা হলো? স্যার পড়বো? হ্যাঁ, পড়ো। শিরোনাম: অধিকার, কর্তব্য, গণতন্ত্র। গণতন্ত্র সমাজে অধিকার ও কর্তব্যের পরস্পর নির্ভরশীল। গণতন্ত্র তো বলিনি। গণতান্ত্রিক সমাজে অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। কর্তব্য বোধ ছাড়া কেবলমাত্র অধিকার দাবি করলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নাগরিক কর্তব্য দাঁড়াও, এই সামাজিক দুই লাইনে তোমার ওপরের দুটো পার্ট কমপ্লিট হয়েছে না? হ্যাঁ স্যার। তারপরে পড়ো। তারপরে নাগরিক কর্তব্য সামাজিক সম্প্রীতি ও সামষ্টিক কল্যাণ সুনিশ্চিত করে। অর্জিত শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও সুশাসনের মাধ্যমে দায়িত্বশীল নাগরিকতা গড়ে উঠলে গণতন্ত্র আরো সুদৃঢ় হয়। বেশ, মোটামুটি কনসাইজড লেখা। ঠিক। চলো, খুব ভালো লিখছো। আমরা বাংলাটা অভ্যাস করলাম, এরপর আমরা ইংরেজিতে ঢুকছি। সো রিড ইট। আমি পড়ে দিই একবার, মন দিয়ে শোনো সবাই, তারপর নিজের আরো দুবার পড়ার সময় পাবে।
In the modern world, education is no longer confined to the walls of classrooms or limited to the early years of life. The rapid advancement of technology, coupled with changing social and economic conditions, has transformed education into a lifelong process. Individuals today must continuously acquire new skills and knowledge to remain relevant in an increasingly competitive environment. This shift has placed great emphasis on adaptability, critical thinking, and self directed learning. However, the expansion of education has also highlighted serious inequalities. While urban populations often have access to digital resources, quality institutions, and skilled instructors, many rural and underprivileged communities continue to struggle with inadequate infrastructure and limited opportunities. As a result, education, which should serve as a great equalizer, sometimes depends social and economic divisions. Moreover, the purpose of education is frequently misunderstood. Key point: the purpose of education is frequently misunderstood. It is often viewed merely as a means to secure employment rather than as a tool for intellectual growth and moral development. True education should cultivate ethical values, social responsibility, and a sense of civic duty. Without these qualities, technical knowledge alone may fail to contribute positively to society. Governments and institutions, therefore, bear a crucial responsibility. Investment in inclusive educational policies, teacher training, and accessible learning platforms is essential. At the same time, individuals must recognize their own role in lifelong learning. Only, only through a balanced approach combining accessibility, quality, and purpose can education fulfill its role in shaping informed, responsible, and capable citizens for the future. সুন্দর কিন্তু টপিকটা। আচ্ছা, প্রথমবার পড়ার পরে কি মনে হলো যে বিষয়টা কি? মানে এডুকেশনের যে গ্রোথটা হয়েছে মানে সময়ের সাথে সাথে সেটা, আর তার সাথে অ্যাকচুয়াল পারপাস অফ এডুকেশন সেটা বোঝাতে চাইছি। হ্যাঁ, মানে এখান থেকে কি এটা বোঝা গেল না যে এডুকেশনের মানে শিক্ষা লিমিটেড টু দ্য আর্লি ইয়ার্স অফ লাইফ নয়, or education is not confined to the walls of classrooms, বরং it is a lifelong process, বলছে না? এবং দীর্ঘদিন ধরে আমরা এটা শিখব, যেখানে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে শিখতে চেষ্টা করব। তার মানে এটা একটা ইনক্লুসিভ প্রসেসও বটে, হ্যাঁ কি না? এডুকেশন একটা ইনক্লুসিভ প্রসেস। তো এটাই টাইটেলের মধ্যে তোমরা করো তো দেখি। তাহলে এর টাইটেলটা পরে ভুলে যাব, এই জন্য বলছি টাইটেলটা এমন ভাবে ভাবতে পারি কিনা যে এডুকেশন অ্যাজ আ লাইফ লং অ্যান্ড ইনক্লুসিভ প্রসেস হয়ে গেল। কি বললাম? এডুকেশন এডুকেশন অ্যাজ এ হ্যাঁ, এডুকেশন অ্যাজ আ লাইফ লং প্রসেস, সরি লাইফ লং অ্যান্ড ইনক্লুসিভ প্রসেস, এটা লেখো টাইটেলটা। তারপর তোমরা তোমাদের যা ভাবনা হয় লিখো, কিন্তু এটা ভালো লাগছে আর কি। এডুকেশন অ্যাজ আ লাইফ লং অ্যান্ড ইনক্লুসিভ প্রসেস। স্যার যদি এডুকেশনের উপর কোলন দিয়ে লাইফ লং এন্ড ইনক্লুসিভ প্রসেস লেখা হয়? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তাহলে আমার অ্যাজ এটা বাদ দিয়ে দিতে এটা হবে। তো সেন্টেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না সেন্টেন্স হচ্ছে না, যদিও এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। না মানে হয় কি স্যার একটা বড় হ্যাঁ হয়ে হ্যাঁ, যাচ্ছে আর কি টাইটেল। ওটাই করতে পারো। এডুকেশন কোলন দিয়ে তোমরা লিখতে পারো যে
লাইফ লং অ্যান্ড ইনক্লুসিভ প্রসেস, লাইফ লং অ্যান্ড ইনক্লুসিভ প্রসেস এমনটা লিখতে পারো। স্যার ইনক্লুসিভ স্পেলিংটা একবার বলবেন। INCLUSIVE, INCLUSIVE, ইনক্লুসিভ। আচ্ছা, তোমরা একবার খেয়াল করো তো, ভালো করে ভাবো, একবারই তো পড়েছি এটা, তাই না? হ্যাঁ স্যার। একবার পড়েই কি আমরা অর্থ ক্লিয়ার করতে পারছি যে হ্যাঁ কি বলছে বুঝতে পারছি? মানে মোর দ্যান হ্যাঁ হ্যাঁ 60% ক্লিয়ার হয়ে গেছে না এর মধ্যে কি লেখা আছে? এই জন্য পড়ার স্যার। অভ্যাসটা হ্যাঁ স্যার। কিন্তু দরকার। হ্যাঁ, পড়ার অভ্যাসটা দরকার, ঠিক আছে? এখনো আমাদের হাতে ধরো 9 দিন সময় আছে ধরে নাও, এই 9 দিন সময় পড়াটার উপরে ইনভেস্ট করো। একটা জিনিস তোমাদের বলি, 6টা টপিকের মধ্যে 2টো রিপোর্ট, 2টো প্রেসি, 2টো ট্রান্সলেশন। মজার বিষয়টা হলো ট্রান্সলেশনটা লেখার জন্য তোমাকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, মানে পরীক্ষার খাতায় দিয়ে দেওয়া হবে ট্রান্সলেশন করার জন্য। হবে কি না হবে না? বাংলা দিলে ইংরেজিতে করতে হবে, ইংরেজি দিলে বাংলায় করতে হবে, মানে ম্যাটেরিয়ালটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দেওয়া হলো, এখানে মুখস্থ তো কোনো কিছু নাই। সিমিলার হ্যাঁ স্যার। প্রেসিজ, এখানেও তোমাকে ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে, এখানেও মুখস্থ করার কিছু নাই। তার মানে টোটাল আমাদের পরীক্ষাটা হতে চলেছে, মুখস্থ করার ওখানে কোনো বিষয় নেই, জাস্ট আমাদের রাইটিং স্কিলস, যেটা আমরা এতদিন ধরে পড়েছি, শব্দ ভান্ডার আমাদের নোট থেকে যেগুলো পড়েছি সেগুলোকে সুন্দর করে লিখতে হবে। ওকে, আর রইল বাকি রিপোর্টের ক্ষেত্রে আমি বলি, রিপোর্টে তোমরা 120 এর বেশি যাবে না, 120 শব্দের মধ্যে ক্লিয়ার করবে। ঠিক আছে, আমি আজকে রাত্রে তোমাদের সারা রাত খাতা দেখবো, যে বলেছি আমি 20 তারিখের মধ্যে সব খাতা দিয়ে দেব। তার আগে আমি আজকে একটা মক টেস্ট তোমাদেরকে দেব, হ্যাঁ মক টেস্টের সেট দিয়ে দেবো একটা। স্যার হ্যাঁ বলো বলছি যে স্যার অন্য একটা আমি দিয়েছিলাম, হেডিং দিয়েছিলাম, এটা কি হবে দেখুন না। বলো বলো। ডাইভার্জেন্ট লার্নিং ইজ দ্য কি অফ এডুকেশন। ডাইভারজেন্ট লিখেছো? হ্যাঁ ডাইভারজেন্ট লিখো না, ডাইভার্জিং স্যার ওটা লেখো, ডাইভার্স হলে তো ঠিক হতো। বা ডাইভার্স লেখো। হ্যাঁ, ডাইভার্স। একটা কথা শোনো, যে শব্দটি আমি টাইটেলে অন্তত ব্যবহার করছি তার সম্পর্কে আমার কমপ্লিট নলেজ না থাকলে কিন্তু লিখবো না। আমাদের একটা ভাই আছো আজকে ক্লাসে, ওই যে প্রেসির মধ্যে লিখেছিলে পেরিলস অ্যান্ড এভিলস, তো পেরিলস অ্যান্ড এভিলস দুটো তো সেম জিনিস। হ্যাঁ, মানে ও বোঝাতে চাইছে প্রেসির মধ্যে খারাপ আর ভালো, তো দুটোর মানেই তো সেম, এভিলস মানেও যা পেরিলস মানেও তাই, তাই না? তো এরকম টাইটেল হলে কিন্তু মানে মার্ক কমে যাবে কিন্তু। স্যার আমি একটা টাইটেল দিয়েছিলাম। ডাইভার্স লিখলে হবে স্যার ওটা, না হ্যাঁ, হবে না ওটা? প্যাসেজটাকে এবার তোমরা একটু পড়ো, আমি তো পড়লাম একবার, তোমরা দুবার স্যার প্যাসেজটাকে পড়ো, পড়ে তারপর নাম ঠিক করো অ্যান্ড দেন তারপরে প্র্যাকটিস করো। আজকে আমি স্যার 4টে আমি প্রেসি এখানে করাবো, ঠিক আছে? এবং চাইবো তোমরা আমার সঙ্গে থাকো যতটুকু টাইম আমি থাকছি। স্যার আমি একটা টাইটেল দিয়েছিলাম। বলো। আমি লিখেছিলাম এডুকেশন কমা দিয়ে অ্যান এভারলাস্টিং প্রসেস অফ ট্রান্সফরমেশন। অ্যান এভারলাস্টিং প্রসেস অফ ট্রান্সফরমেশন। আচ্ছা, এভারলাস্টিং মানে কি বলো দেখি? স্যার যেটা হচ্ছে লাইফ লং এর মতো, মানে ইটারনাল চলতেই থাকে। এটা সারা জীবন থাকবে। আচ্ছা, এখানে এভার লাস্টিং করো না, এভার লং বলো বা লাইফ লং বলো। এভারলাস্টিং আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? যে জিনিসটি কোনোদিন নষ্ট হবে না, কিন্তু প্রসেসটাকে নষ্ট হওয়া, আমার একটা শিখার প্রসেস সেটা নষ্ট হওয়া, এই ব্যাপারটা কেমন একটা হয়ে যাচ্ছে না? আচ্ছা স্যার ওটা স্যার লাইফ লং করে দেবো। হ্যাঁ, লাইফ লং করো, আচ্ছা মানে সারা জীবন ধরেই আমরা শিখবো কিছু না কিছু, এটার মধ্যে তো সেটাই বর্ণনা করা হয়েছে। হ্যাঁ স্যার। হুম।
এই প্যাসেজের মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেগুলোকে একবার হাইলাইট করো, যেমনটা আমি আগেরটাতে করে দেখালাম। চলো এক কাজ করো, তোমরা এটাকে পড়ো, পড়ে এই যে আমি এরকম করে ভাগ করে করে দিয়েছিলাম না আগেরবার, যে এখান থেকে এই পর্যন্ত একটু, এই পর্যন্ত একটু, এরকম করে তোমরা এটাকে করার চেষ্টা করো তো, যে কতগুলো পার্টে এটাকে ভাগ করা যায়। সুন্দর করে লেখো। আমার কিন্তু আজ কোনো তাড়া নেই, আমি চাইবো যে আজকে প্রেসিটা তোমরা আমার সঙ্গে বসে বসে করো। দেখো এখানে কতগুলো পার্ট আছে, আচ্ছা তোমরা খোঁজো তারপরে আমি বলি। এই একটা প্যাসেজের মধ্যে বেশ কয়েকটা পয়েন্টকে ঢোকানো হয়েছে। আমাদের কাছে তো ওই পেনটা নেই ইয়ে লেখা। ঠিকই, তবুও তোমরা একবার নিজেদের মধ্যে একটু মার্ক করার চেষ্টা করো। যেমন ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড থেকে লাস্ট কোন পর্যন্ত এসে একটা পয়েন্ট হচ্ছে, তারপর আরেকটা পয়েন্ট শুরু থেকে শেষ, মানে এন্ডিং দুটো তিনটে ওয়ার্ড লেখো, লাস্টের দুটো তিনটে ওয়ার্ড লেখো, তবেই বলতে পারবে। আর আমি এটা বলছি যে দেখো, আমি কিন্তু আজকে সব বড় বড় প্যাসেজ দিয়ে এসেছি, কিন্তু আমাদের পরীক্ষায় এত বড় প্যাসেজ থাকবে না, ওই 200 এর অ্যারাউন্ড প্যাসেজ থাকবে। কিন্তু স্যার আগের বার তো ওই 230-32টা ওয়ার্ডের ছিল। হ্যাঁ সেটাই, ওই মোটামুটি 200, ওই জন্যই আমি 250 ওয়ার্ডস এর অ্যারাউন্ড প্যাসেজ নিয়ে এসেছি। যাকগে, সে যত বড় দিক আমাদের কোনো আসে যায় না, আমরা তো পারছি করতে, অসুবিধা কি? স্যার এই কোশ্চেনটাই কিন্তু রিপিট হয়ে যায়। হ্যাঁ এই কোশ্চেনটাই রিপিট হয়ে যায়। এই কোশ্চেনটা এটা আগে করানো হয়েছিল কি? না না, পরীক্ষাতে পেয়েছি একবার। ও আচ্ছা, এই যে সেমটা। এক্স্যাক্টলি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার বললাম যে এরকম কি মানে পুরো প্যাসেজটাকে ব্রেক করতেই লাগবে? না যেমন ভাই, আমি জেনারেলি যেটা করি আর কি, মানে একবার পড়ে নিলাম, তারপর সেকেন্ড টাইম পড়ার সাথে সাথে লেখা শুরু করি। মানে 2-3 লাইন পড়লাম, তারপর যেটা বুঝলাম ওই এক লাইনের মধ্যে লিখলাম, মানে আমার ওই কনসেস করে 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 পুরোটা কমপ্লিট করি। আচ্ছা এটাতে মানে যদি প্রথম তোমার প্র্যাকটিসটা যদি তোমার এটাতেই থাকে তাহলে এভাবেই লেখো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ জাস্ট স্যার, এইভাবে প্র্যাকটিস করছি তো স্যার, আমি লিখে ফেলছি অলরেডি এটা। বেশ বেশ, শুনবো তোমার তো লেখা। বলবো কি স্যার? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। Education today extends beyond classrooms into lifelong learning shaped by technology and social change. প্রথম লাইনটা আরেকবার পড়ো। Education হুম today extends হুম, beyond classrooms into lifelong learning shaped by technology and social change. বাহ, সোশ্যাল So, চেঞ্জ। social change, হ্যাঁ change. বেশ, ভেরি গুড। While it demands adaptability and self-learning, unequal access creates divisions. আচ্ছা Education should not focus only on jobs but also on ethics and দাঁড়াও দাঁড়াও citizenship. দাঁড়াও,
এই লাইনটা পড়ো একবার। Education should not focus on only on jobs, but also on ethics and citizenship. শিক্ষার উচিত নয় ফোকাস করা চাকরি বাকরি। হ্যাঁ, শুধু চাকরি বইতে এথিক্স আর সিটিজেনশিপও হ্যাঁ, তো উচিত। এটা অ্যাক্টিভ ভয়েসে কি করে হবে? লাইনটা একবার নিজে নট পড়ো। অনলি বাট অলসো দিয়ে করতে লাগতো মনে হয়। না, তুমি এডুকেশনকে যখন সাবজেক্টের প্লেসে রাখছো, হ্যাঁ তো হ্যাঁ অ্যাক্টিভ হবে কি করে? প্যাসিভ করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইনটা পড়ো একবার। Education should not focus only on jobs, but also on ethics and citizenship. তাহলে এই লাইনটাকে একবার মডিফাই করো একটু। Jobs, it is not the focus of education to get jobs. এমন লেখো যে এডুকেশন should not Education be seen as a path of employment or something. মানে প্যাসিভ ভয়েসে লিখো। should not be ইউজ করব। হ্যাঁ, মানে অ্যাক্টিভ ভয়েসে লিখলে তো এডুকেশনই করবে, আসলে কি তাই? আমরা না না, এডুকেশনকে ব্যবহার করছি, প্যাসিভ ভয়েস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি। এডুকেশন শুড নট বি, ঠিক যাবে। লেখো এডুকেশন শুড নট বি সিন অ্যাজ আ প্যাথ অফ এমপ্লয়মেন্ট অনলি, এমন লেখো। মানে শিক্ষা শুধুমাত্র চাকরি পাওয়ার পথ হওয়া উচিত নয়, এটা বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওটা লিখছি। লেখো, একটু মডিফাই করে নাও, তারপর শুনছি আবার। স্যার আমি এটাকে 5টা ভাগে ভাগ করেছিলাম। বেশ, এক একটা ভাগে কি কি পেয়েছো? প্রথমটা তো স্যার এই প্রথম থেকে শুরু করে ওই এই এই জায়গাটা আছে না, ডাইরেক্টেড লার্নিং হাউএভার আগে বলুন তো, ওখান পর্যন্ত একটা ভাগ করেছিলাম। তারপরে স্যার হাউএভার থেকে শুরু করে ওই অ্যাজ আ রেজাল্টের আগে পর্যন্ত লাস্টে যেন লিমিটেড অপরচুনিটিস, হ্যাঁ ওখান পর্যন্ত একটা করেছি। তারপরে স্যার এই অ্যাজ আ রেজাল্ট থেকে শুরু করে এই নিচে যখন এই ডেভেলপমেন্ট প্রোডাক্ট আছে না, ট্রু এডুকেশন আগে পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা পর্যন্ত একটা ভাগ করেছি। তারপরটা হচ্ছে ট্রু এডুকেশন থেকে শুরু করে ওই সোসাইটিস বলে যে লেখাটা আছে না, মানে পজিটিভ টু সোসাইটি, ওখান পর্যন্ত একটা ভাগ করেছিলাম। সোসাইটি, হ্যাঁ হ্যাঁ, তারপরে গভর্নমেন্ট থেকে একদম লাস্ট পর্যন্ত একটা ভাগ করে দিয়েছি। বেশ বেশ, ঠিক। লেখো, এবার লেখো, প্রেসিটাকে লেখো। তারপরে বলো ভাই তপন। স্যার এডুকেশন should not be seen as a path of employment only, but also essential for ethics and citizenship. Ethics and citizenship, but also essential for citizenship না বলে লেখো civic obligations বা civic duties, এরকম লেখো। civic duties, তাই না? মানে সিটিজেনশিপ বলে নাগরিকতার ব্যাপারটা এখানে যাচ্ছে, নাগরিকত্ব আসছে। হ্যাঁ, সিভিক ডিউটিটাই ঠিক আছে, সিভিক ডিউটিস। হ্যাঁ, পরের লাইন পড়ো স্যার। হ্যাঁ পড়ো। ইনক্লুসিভ পলিসিস, স্কিলড টিচার্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল। ইনক্লুসিভ পলিসিস, হ্যাঁ হ্যাঁ, ইনক্লুসিভ পলিসিস, হ্যাঁ, স্কিলড টিচার্স, ইনক্লুসিভ এডুকেশনাল পলিসিস, এটা। হ্যাঁ ওটাই, এডুকেশনালটাকে আমি বাদ দিয়ে দিছি। আচ্ছা, তো আমি লিখছিলাম কিন্তু পরে বাদ দিলাম প্রেসিসের জন্য। ইনক্লুসিভ পলিসিস, স্কিলড টিচার্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আর ভাইটাল ফর মিনিংফুল অ্যান্ড ব্যালেন্সড ডেভেলপমেন্ট। আচ্ছা, এতটুকু লিখছি স্যার। ঠিক ঠিক, খারাপ হয়নি, খারাপ হয়নি। ওইভাবে কি তাহলে প্র্যাকটিস করব? মানে জাস্ট আমি যেভাবে প্র্যাকটিস করছি। হ্যাঁ ঠিক ঠিক, যে যেরকম প্র্যাকটিস করেছো ওইভাবেই চলতে থাকো।
আজকে আমি এটা বললাম যারা একেবারেই বুঝতে পারছে না তাদের জন্য, ঠিক আছে? স্যার ওইভাবে টাইম মেকআপ করা যায় না, আমি ওইভাবে প্র্যাকটিস করছিলাম, মানে টাইম বেশি লেগে যায়। ওই একবার পড়ে তারপর সেকেন্ড টাইম পড়ার সাথে সাথে যতটুকু পারি লিখি। ক্লার্কশিপের জন্য সেটাই করতে হবে, অন্য কোনো উপায় নেই। এটা যদি বিসিএস হতো টাইম তাহলে অন্য পরীক্ষা হলে হতো, কিন্তু ক্লার্কশিপে সম্ভব নয়, ঠিক আছে? স্যার আরেকটা প্রবলেম কি, মানে একটু কোয়ালিটি লেখা লিখতে গেলে, স্ট্যান্ডার্ড লেখা লিখতে গেলে 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট লেগে যাচ্ছে স্যার, 1 ঘন্টার মধ্যে হচ্ছে না। আর 1 ঘন্টার মধ্যে লিখতে গেলে লেখার কোয়ালিটি দরকার নেই ভাই, আমার ডাউন হয়ে কোয়ালিটি যাচ্ছে। দিয়ে কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে 6টা টপিক লেখা আছে কিনা সেটাতে, বুঝেছো? 6টা টপিক নেমে যাচ্ছে, কিন্তু স্যার ওই লেখার স্ট্যান্ডার্ড অনেকটাই নেমে যাচ্ছে আর কি, তখন মানে সেটা সিম্পল হয়, ওয়ার্ডসই আসছে ওইরকম। সিম্পল ওয়ার্ডই হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু 6টা টপিক আমি বারবার কিন্তু ক্লাসে যারা আছে প্রত্যেককে আরেকবার বলছি, 6টা টপিক লিখতেই হবে, ঠিক আছে? এই মান কমে ঠিক যাক আছে যা হোক হোক, লিখতেই হবে। চলো, আর আর কেউ লিখেছো? কিছু বলবো? হ্যাঁ বলো। টাইটেলটা আপনি যেটা বলেছেন ওটাই রেখেছি, হ্যাঁ এডুকেশন অ্যাজ এ লাইফ লং and inclusive process. বেশ। Education is no longer confined to a classroom but also a lifelong process. New skill and knowledge are important to remain relevant in a competitive world. However, the expansion of education has also highlighted inequalities between urban and rural areas. কি শব্দটা কি ব্যবহার করলে? Highlighted ওটা লেখা আছে, highlighted inequalities between বলো inequalities হ্যাঁ inequalities হ্যাঁ between urban and rural areas. ওকে। Actual purpose of education should lie on ethical values, social responsibility, and sense of civic duty. আচ্ছা। তারপর লিখেছি investment in inclusive education with help of government and institution can lead society to a brighter future. বেশ, এটাই লিখেছি স্যার। ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। আর বাকিরা যারা ক্লাসে আছো, এটা লিখতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা আমার সঙ্গে একটু শেয়ার করো। স্যার অনেকটা লিখেছি, লাস্ট লাইনটা বাকি আছে। ওকে। স্যার 72টা ওয়ার্ডসের মতো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি বলবো, হ্যাঁ বলো। with the access of with the access of technology, social media, uh, education does not remain in the four walls. সোশ্যাল মিডিয়াটাকে দেওয়ার দরকার নেই, টেকনোলজি বলছো তো। আচ্ছা, and it's transformed into a lifelong process with learning new মানে বুঝলাম না আমি। and each মানে আমরা যে কি বলবো, এডুকেশনটা ট্রান্সফর্ম হয়েছে একটা লাইফলং প্রসেস আর কি, এটা বলতে চাইছি। হ্যাঁ, and the education each মানে কি বলবো, each transformed into a lifelong process আচ্ছা। with learning new skills and knowledge is essential to adaptability, আপনার critical thinking and self। এই যে উইথ দিয়ে শুরু করছো, হ্যাঁ, তাই না? কি করেছো একবার বলো পড়ো। with learning new skills and knowledge হ্যাঁ is essential হ্যাঁ। to এই যে critical উইথ thinking দিয়ে শুরু করলে মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো, অ্যাডজেক্টিভ ফ্রেজের পর তারপর ভার্ব চলে এলো। with learning new skills and knowledge। তো উইথ দেওয়ার দরকার নেই, লার্নিং দিয়ে শুরু করো, তারপর বলো learning new skills and knowledge। হ্যাঁ, এখানে ইজ হবে না, আর হবে।
হ্যাঁ হ্যাঁ তখন আর হবে আর এসেনশিয়াল টু অ্যাডাপ্টিবিলিটি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সেলফ ডাইরেক্টেড লার্নিং আচ্ছা urban population get more quality of education than rural people হ্যাঁ, affecting social and uh, economic division উম, আচ্ছা তারপর true education আপনার কি বলবো টেকনিক্যাল নলেজ অ্যান্ড হেল্পিং গভর্নমেন্ট played a key role হেল্পিং to make গভর্নমেন্ট a কি লিখলে helping of আপনার হচ্ছে গভর্নমেন্ট হেল্প অফ গভর্নমেন্ট লেখো না help of government played a key role to make a sustainable কি বলবো তোমার যে এটা লিখি নাকি সোসাইটি আচ্ছা তারপর আর লিখিনি স্যার ওকে আরেকটু ওকে লিখলে রাস্তা একটা লিখতে হতো স্যার আচ্ছা বেশ আর কেউ আমি বলবো বলো in this competitive modern world, one has to be a lifelong student to stay relevant. Often there is a disparity. Relevant. টু স্টে রিলেভেন্ট হ্যাঁ এটাই লিখেছো টু স্টে রিলেভেন্ট হ্যাঁ ভেরি গুড তারপরে often there is a disparity of education between the rural and the urban people. It increases social and economic division. Education should not merely be a tool to secure employment. It should also inculcate moral and social values. With the help of government and educational institutions, education can fulfill its role in shaping informed, responsible, and capable citizens for the future. বাহ দারুণ তবে তবে এটা থেকে প্যাসেজে কিছু শব্দ আছে এখান থেকে। থাক না কে তোমায় বললো যে প্যাসেজ থেকে শব্দ নেওয়া যাবে না সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এই সবাই একবার এই লেখাটা একটু শোনো এই তুমি পড়ো তো ধীরে ধীরে পড়বে In this competitive modern world, one has to be a lifelong student to stay relevant. দেখো Often, দাঁড়াও দাঁড়াও ও প্রথম লাইনটার মধ্যেই কত সুন্দর ইয়ে করে ফেলেছে দেখেছো মানে প্রত্যেকটা এই বর্তমানের এই আধুনিক কম্পিটিটিভ ওয়ার্ল্ডে প্রত্যেককেই হতে হবে একজন লাইফলং স্টুডেন্ট এই সেন্স তো স্টুডেন্ট হ্যাঁ, স্যার। লার্নার ভালো ভালো প্রথম লাইনটাই ভালো লেগেছে আর কি বাকিটা তো এমনিই ভালো লেগে যাবে হ্যাঁ তারপরে বলো আচ্ছা বাকিরা শুনবে শুনে কিন্তু একটু সাজেস্ট করবে যে এই লেখাটা কেমন লেগেছে তোমাদের বলবে হ্যাঁ আমি এখানে একটা কথা বলি এখান থেকেও ব্যক্তি মনের মধ্যে হীনমন্যতা তৈরি হতে পারে সেই জায়গায় সাবধান থাকো কিভাবে এই যেমন এই লেখাটা পড়ার পরে বললাম বাহ দারুণ হয়েছে সুন্দর এটা শুনে অন্যরা যারা পড়লে তারা মনে করলে হায় আমাদেরটা মনে হয় হয়নি এরকম কিন্তু কখনোই ভাববে না বুঝেছো ভাই কারণ না না স্যার লেখা ওরকম তো ভাবি না। একেবারেই ব্যক্তিগত তাই না লেখাটা একেবারেই ব্যক্তিগত কারণ প্রত্যেকেই আলাদা লিখবে কেউ এক লিখবে না প্রত্যেকেই কিছু না কিছু আলাদা লিখবে তো এই যে যে টার্মস গুলো ব্যবহার হচ্ছে না ও করেছে এটা ভালো লেগে গেছে বেশি সেটাই বাকি প্রত্যেকের কিন্তু ঠিকঠাক লেখা হচ্ছে কেউ ওইভাবে ভেবো না যে আমারটা হচ্ছে না তুমি একটু ধীরে ধীরে পড়ো বাকিরা সবাই একটু শুনুক Often, there is a disparity of education between the rural and the urban. ডিসপ্যারিটি শব্দগুলোকে ঠিকঠাক উচ্চারণ করো Disparity হ্যাঁ of education between the rural and the urban people. It increases social and economic division. আচ্ছা Education should not merely be a tool to secure employment. হুম It should also inculcate moral and social values. বাহ With the help of government and educational institutions,
education can fulfill its role in shaping informed, responsible, and capable citizens for the future. বাহ, দারুণ হয়েছে। তোমার এই লেখার পরে মনে হচ্ছে না যে আমি আমার ভার্সনটা একটু বলি, ঠিক আছে না? স্যার বলবো? ভালো লিখেছো। এতেও কিছু পয়েন্ট মনে হয় বাদ গেছে, হয়তো আরো না, কিছু বাদ ছিল যায়নি, এখানে। ঠিক আছে, স্যার ঠিক আছে। স্যার বলবো? বলো বলো। Title: Education, a lifelong and inclusive process. হুম Education has become so dynamic because of rapid advancement of technology. হুম হুম However, people from rural areas suffering to get educated due to lack of infrastructure and opportunity. হুম Opportunities they comma দিয়ে deepening social and এক economic মিনিট, division, অপরচুনিটির মধ্যে কমা দিয়ে কি? creating ক্রিয়েটিং, social and economic division. আচ্ছা। Education is not just a tool for getting job, moreover is the way for intellectual growth and moral development. সাবাস। Collective effort from government and individual is a must for lifelong learning and for responsible and to become responsible citizen. ফল লিখেছি ভুল করে। টু বিকাম, হ্যাঁ, to become a responsible citizen. লাইনটা পড়ো একবার। Collective efforts from government and individual is a must for lifelong learning and to become a responsible citizen. এইখানে ইনফিনিটিভটা ইউজ হলো তো, লাস্ট লাইনটা আর একবার পড়ো। Collective efforts from government and individual is a must for lifelong learning and to become a responsible citizen. লাস্ট লাইনের And সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটা আমাকে একটু বুঝিয়ে দাও। লাস্ট লাইনের স্যার to be a responsible citizen হবে। এইটাই দেখো, তাহলে মানে কি লাস্টের লাইনে সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটা ফলোই হয়নি। হুম। একবার ভাবো, লাস্ট লাইনে একবার ভাবো। ভালো লিখেছো তুমি। কোন জায়গাটায় বেশি ভালো লেগেছে বলো তো? এই যে সেকেন্ড লাইনে, যেখানে তুমি বললে না, সরি, সেকেন্ড লাস্ট লাইনটা একবার পড়ো। স্যার ওই however people from rural areas, হ্যাঁ, ওখান থেকে পড়ো। however people from rural areas suffering to get educated due to lack of infrastructure and সাফারিং opportunity. হোয়াট? Suffering to get educated আচ্ছা আচ্ছা, তারপরে? due to lack of infrastructure and opportunities, হ্যাঁ, creating social and economic division. হুম Education is not just a tool for getting job, moreover is the way for intellectual growth and moral development. হ্যাঁ, এই 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 জিনিসটা বোধহয় তোমারটাই নেই প্রথমা। এর এই লাইনের মধ্যে একটা পার্ট আছে যেটা তোমার লেখাটার মধ্যে মিসিং হয়েছে মনে হচ্ছে। না না, ছিল ছিল স্যার, ছিল? ছিল, হ্যাঁ ছিল ছিল। বেশ ভালো হয়েছে। প্রত্যেকের লেখার ধরন আলাদা, কিন্তু ভালো হয়েছে। কিন্তু লাস্ট লাইনটা ঠিক করো ভাই একটু। আচ্ছা, বাকি স্যার আর কে ওটা বলবে? রিয়া বলো দেখি। স্যার বলবো? কে বলতে চাইছো? স্যার বলি? বলো বলো। Today, education has transformed rapidly through the advancement of technology and socio-economic changes. However, there is so much gap between আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। লোকেশ থামো ভাই একটু, মাইক অন করো লোকেশ। প্রথম লাইনটা একবার পড়ো। প্রথম লাইনটা একবার পড়ো। লোকেশ, ইন্টারনেট, তোমার ইন্টারনেট ভালো the যেখানে পাবে সেরকম advancement একটা জায়গায় আসো, তোমার কথা শুনতে পাচ্ছি না আমি। ইন্টারনেট শুনতে যেখানে পাচ্ছেন? ভালো পায়। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। Today, education has transformed
rapidly through the আস্তে advancement of আস্তে technology. এডুকেশন ট্রান্সফর্ম করেছে। হ্যাঁ Oh, sorry. Education has been transformed. Sorry. হ্যাঁ, তো এই জন্য না এই Yes, ট্রান্সফর্ম please. শব্দটাকেই বাদ দিয়ে দাও, অ্যাক্টিভ ভয়েসেই লেখো, আচ্ছা এরকম লেখো যে এডুকেশন হ্যাজ ইভলভড, এমন এই শব্দটা ইউজ করো। ট্রান্সফর্মড এর পরিবর্তে ইভলভড লেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুমি লিখো এডুকেশন হ্যাজ ইভলভড, আচ্ছা EVOLVED। education has evolved rapidly. খুব ভালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ লিখেছি। পড়ো এবার। Education has evolved rapidly. হুম Education has evolved rapidly হুম through the advancement of technology and socio-economic changes. However, there is so much gap between urban and rural education, ওকে which leads to a socio-economic division. which leads Leads to a which leads to a socio-economic division. আচ্ছা লিড আস হবে না সেরকম, লিড আস টু, না 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 তো টুটা আগে পরে হয়ে গেছে। না ঠিক লিখছে, তারপরে বলো। The application of true education can build morality and responsibility into a person instead of being just job seeker. Collective efforts of government and individuals দাঁড়াও are much needed to এডুকেশন নিয়ে create. দাঁড়াও এক মিনিট, ওইটা একবার বলো, জব সিকার ওই লাইনটা একবার পড়ো। The application of true education হ্যাঁ can build morality and responsibility into a person instead of being just job seeker. আচ্ছা হ্যাঁ ঠিক আছে। Collective efforts of government and individuals are much needed to create a developed society. মাস্টের পরে নিডেড লেখা যায় না। স্যার মাচ নিডেড করেছি। ও মাচ নিডেড, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হ্যাঁ। Much needed to create a developed society. আচ্ছা ঠিক ঠিক আছে লেখা, একটু একটু ভুল আছে, আমি যদি লেখাটা দেখতে পেতাম, মানে শুনছি তো, শুনে ঠিক ইয়ে করতে পারছি না, শুনতে পেলে হয়তো কিছু জায়গায় রেক্টিফিকেশন হতো, বাকি ঠিক আছে লেখা, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আর ঠিক আছে। আর কেউ বলবে? স্যার বলবো? বলো, তৌসিফ বলো। Today, education is not confined to the world's growing technology transfer into lifelong process. প্রথম লাইনটা আরেকবার পড়ো। Today, education is not confined to the world's growing technology transfer into lifelong process. আচ্ছা, confined to the walls. Walls of what? Walls of classrooms. হ্যাঁ, তো ওইটা লিখলে তো ওটা লিখতে হবে। দেওয়াল বন্ধ নেই, তো শিক্ষা দেওয়াল বন্ধ বলতে ক্লাসরুমের দেওয়াল বন্ধ, তাই না? হ্যাঁ, তারপরে আগে বলো, প্রথম লাইনটাকে আরেকবার পড়ো। Today, education is not confined to the walls of classroom. Growing technology transform into a lifelong process. তারপরে বলবো লাইফলং প্রসেসটা হয়েছে কি? কি লাইফলং প্রসেস হয়েছে? গ্রোয়িং টেকনোলজি ট্রান্সফর্ম ইনটু লাইফলং প্রসেস হচ্ছে আপনার মানে এডুকেশন। ট্রান্সফর্মড হোয়াট? এডুকেশন। হ্যাঁ, তো সেটা লিখোনি তো। হ্যাঁ, তাহলে লিখো, ট্রান্সফর্ম যখনই লিখছো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট লাগবে না? হ্যাঁ, হয় ইট লিখতে হবে, না হলে এডুকেশন লিখতে হবে। হ্যাঁ, তো যেহেতু এডুকেশন দিয়ে শুরু করেছো, তাহলে এখানে ইট লিখে দাও, ট্রান্সফর্মড ইট। আচ্ছা স্যার। ইনটু আ লাইফলং প্রসেস। বেশ বেশ, তারপর কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ, ক্রিয়েট কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এন্ড ওয়ালস। কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ নয়, অ্যাকোয়ারিং নলেজ। অ্যাকোয়ারিং নলেজ, হ্যাঁ, অ্যাকোয়ারিং নলেজ। ক্রিয়েট কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এন্ড ওয়ালস। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। দাঁড়াও, ওই যে ক্রিয়েট বললে সাবজেক্ট কি সিঙ্গুলার হয়েছে না প্লুরাল হয়েছে? সাবজেক্ট তো স্যার সিঙ্গুলার আছে, ক্রিয়েটস হবে। তাহলে ক্রিয়েটস বলো। হ্যাঁ।
মানে তারপর continuously acquiring knowledge creates competitive environment and also develop critical thinking and self learning. আচ্ছা The expansion of education highlighted inequalities between urban and rural. আরবান Purpose অ্যান্ড of রুরাল urban and rural areas. এরিয়াস বা সোসাইটিজ বা আহ, পপুলেশনস যা কিছু আহ, হয় আরবান হ্যাঁ বা রুরাল লিখে ফুল স্টপ দিয়ে দেবে না কিন্তু। আচ্ছা স্যার। হ্যাঁ তারপর Purpose of education not only secure employment, also intellectual and moral development. Without this, fail to contribute to society. আচ্ছা শিক্ষার উদ্দেশ্য এটা নয় এটা এটা ওটা এটাই বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ তাহলে পারপাস লিখবে না পারপাসেস লিখবে? পারপাসেস হবে স্যার। হ্যাঁ ঠিক করো। স্যার তারপর পরের লাইনটা the purposes of education not only secure employment, also intellectual and moral development. Without this, fail to contribute to society. আচ্ছা Government and individual take responsibility to create development society through a education policy. দাঁড়াও গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল Individual, sir, আচ্ছা গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল take responsibility, create a এখানে শুড ইউজ করো development. শুড টেক রেসপন্সিবিলিটি। Okay, sir. তারপর Should take responsibility, create development society through education policy. ঠিক Sir, education is shaping responsible and capable citizens for the future. আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। আর আর কেউ লিখেছো? আচ্ছা চলো লেখো দেখি। দেখো এই প্রথমার লেখাটা এত ভালো লেগেছে যে আমি ওটাই রাখতে চাইছি প্রথমার লেখাটা। এবার তবুও আমার ভাষণটা একটু লিখে দিই। লেখো এডুকেশন ইন দ্য মডার্ন এজ education in the modern age has evolved into a lifelong pursuit pursuit driven by technological progress and changing economic demands ওই যে বলেছিল না coupled with changing social and economic conditions full stop. Continuous learning is essential for adaptability. Continuous learning is essential for adaptability. adaptability বানান শুনে রাখো ADAPTABILITY adaptability and relevance RELEVANCE relevance
full stop. However, unequal access to educational resources, however, comma, unequal access to educational resources, however, unequal access to educational resources has widened, WIDENED, has widened the gap, has widened the gap between privileged and underprivileged groups. Privileged বানান শুনে লেখো PRIVILEGED, privileged PRIVILEGED, privileged and underprivileged groups, underprivileged groups, full stop. Education is often narrowly seen as a path to employment. Education is often narrowly seen as a path to employment, comma, neglecting its role in moral and civic development, neglecting its role in moral and civic development, full stop. To address these challenges, comma, governments must ensure inclusive policies and quality infrastructure, comma, while individuals must embrace embrace lifelong learning, full stop. Only a balanced and purposeful approach can enable education to create, only a balanced and purposeful approach can enable education to create responsible and capable citizens. স্যার এই লাইনটা একবার বলুন না। Only a balanced and purposeful approach can enable education to create
রেসপন্সিবল অ্যান্ড ক্যাপেবল সিটিজেন্স, ফুল স্টপ। এখানে আমার অনেকগুলো শব্দ বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আহ, এগুলোকে শর্টস করে লিখলেও হতো। ছেড়ে দাও, বাকি পড়ো তো দেখি কি লিখলে। কেউ একজন পড়ো কি লিখেছো। Education in পড়ো। education in the modern age has evolved into a lifelong pursuit driven by technological progress and changing economic demands. হুম, Continuous learning is essential for adaptability and relevance. বেশ। However, unequal access to education resources has widened এডুকেশন the gap. রিসোর্সেস, এডুকেশন রিসোর্সেস Education resources, না, এডুকেশনাল রিসোর্সেস লেখা আছে মনে হয়। education. Oh, ঠিক আছে। হ্যাঁ, এডুকেশনাল রিসোর্সেস Has widened the gap between privileged and underprivileged গ্রুপস। groups. হুম, Education is often narrowly seen as a path to employment, হুম, neglecting its role in moral and civic development. বেশ। Full stop. হুম, To address these challenges, হুম, government must ensure inclusive policies and quality infrastructure, হুম, while individuals must embrace lifelong learning. হুম, তারপরে ফুল স্টপ, তারপরে on a balanced only and a balanced purposeful approach only a balanced and purposeful approach can enable education to create responsible and capable citizens. ঠিক আছে, কিন্তু এটা এত ভালো মনে হলো না, বুঝলে। একটু বড় হয়ে গেল। একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে ছোট করা যাবে। আচ্ছা, এরপর তোমাদের করার জন্য দিচ্ছি, দেখি স্ক্রিনশট নাও তো। এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফর্মস দ্য ব্যাকবোন অফ এনি ডেমোক্রেটিক সিস্টেম। স্ক্রিনশট নাও, এটা টেকেন। এটা নাও। In recent decades, economic growth has become the primary measure of national progress. স্যার মোটামুটি এরকম 250 মানে এতটাই আছে? হ্যাঁ, মোটামুটি যেমন গতবারেরটা দেখলে যে বললো তো 230টা শব্দ ছিল, তো এরকমই হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এইখানে শেষ করি। হ্যাঁ, স্যার আগেরটা একবার দেখান না। এটা নাও। স্যার এই বলছিলাম যে এই লাস্ট কয়েকটা দিন একটু প্রেসিটার উপর ফোকাস করলে ভালো হয়, মানে প্রেসিতে খুবই প্রবলেম হচ্ছে, সেরকম ভাবে করতেই পারছি না। ওকে ওকে, ঠিক আছে, নো ইস্যু। মানে বাংলা কিছু বাংলা প্রেসিটা তাও পারছি, কিন্তু ইংলিশটা করতে খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, স্যার আমার আবার উল্টো হচ্ছে, আমি বাংলাটা পাচ্ছি না। সে কি, তোমার বাংলাটা কি মানে মাধ্যমিকে ছিল না? হ্যাঁ স্যার ছিল, বাংলা ছিল, কিন্তু বাংলাতে কোনোদিনই ভালো ছিলাম না আর কি। ও আচ্ছা, ঠিক আছে, চলো প্রেসিটা আমরা করবো। হ্যাঁ, আগামীকাল দেখা হবে 7:30-তে। গুড নাইট।